কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস শেষ করার পর তিন বন্ধু রুবি, সায়ন আর কৌশিক তারা ঠিক করে কিছুদিন তারা কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা করবে। সেই মতোই তারা পৌঁছে যায় পুরুলিয়ার ছায়াপুর গ্রামে। রুবি হলো ডাক্তার কৌশিকের বাগদত্তা। পরের বছর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে, তাই এই বছর তারা মনোসংযোগ করতে চায় অনেকটা বেশি করেই তাদের নিজেদের কাজে। স্টেশনে নেমে সায়ন জানায় তার কোনো এক পুরানো বন্ধুর এক বাড়ি ফাঁকা পড়ে রয়েছে স্টেশনের পাশেই। সেই বাড়িতেই তারা এখন গিয়ে উঠবে, কারণ সেই বাড়ি যে ফাঁকা, সেখানে কেউ থাকে না, তাই তারা সেখানে গিয়ে উঠবে। বাহ, কি সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য! কলকাতায় এরকম দৃশ্য আর দেখতেই পাওয়া যায় না। কি সুন্দর বাড়ি ঘর, গাছপালা, কি মনোরম দৃশ্য! এ দৃশ্য আমি কখনোই ভুলবো না। এই রবি, একটু দাঁড়া না, আসতে চল। এত তাড়াতাড়ি হাঁটছিস যে? তোর কি এই গ্রামটা আগে থেকেই চেনা নাকি? দাঁড়া না রুবি, দাঁড়া না, একটু ওয়েট কর প্লিজ। আমায় তোর সাথে নিয়ে চল, আমার একা একা হাঁটতে ভালো লাগছে না। প্লিজ রুবি, প্লিজ একটু ওয়েট কর। শুনেছি এখানের হসপিটালটা অনেক পুরনো। তেমন কোনো সুযোগ সুবিধা এখানকার মানুষ হসপিটাল থেকে পায় না। এক কাপ চা খেয়েই এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে সেই সব কিছু দেখতে। হ্যাঁ রে রুবি, হঠাৎ করে কৌশিকের হলোটা কি বলতো? সবকিছুতেই ও আমাকে সাথে থাকতে বলছে। কলকাতাতেও ও এমন আচরণ করতো না। হঠাৎ করে এত ভয় ওর মধ্যে এলো কোথা থেকে? কি ব্যাপার কি কৌশিক, হঠাৎ করে তুই এরকম আচরণ করছিস কেন? তোর এত ভয় পাওয়ার কারণটা কি বলতো? ডাক্তার হয়ে এত যদি ভয় পাস তাহলে এরকম জায়গাতে কাজ করবি কি করে? এখানে তো আমাদের মোস্ট প্রবাবলি সন্ধে পর্যন্ত ডিউটিও দিতে হবে হসপিটালে। তাহলে তুই এরকম অ্যাক্টিভিটি কেন করছিস? কি ব্যাপারটা কি? কৌশিক এদিকে রুবিকে জানায় এই গ্রামে আসার পরই একটা অজানা ভয় যেন তাকে গ্রাস করেছে। সে নিজেও যেন ঠিকমতো জানে না যে সে কেন এতটা ভয় পাচ্ছে। জল চা খাবার খেয়ে তিন বন্ধু একসাথে রওনা দেয় হসপিটালের পথে। কিন্তু পথে চলতে চলতে কি রে কৌশিক, তুই তো একবারও জিপিএস ম্যাপটা খুলে দেখলি না? তাহলে তুই জানলি কি করে এই গ্রামের হসপিটালটা ঠিক কোন দিকে? কি রে, আমরা ঠিক যাচ্ছি তো? কৌশিক রুবির আর কোনো শব্দে কোনো সাড়া না দিয়ে চুপচাপ হেঁটে এগিয়ে চলল, আর পিছনে পড়ে রইল সায়ন। আরে ভাই, আমাকেও তোদের সাথে নিয়ে চল। আমিও যে তোদের সাথে আছি রে ভাই, ভুলে গেলি নাকি সায়নকে? কৌশিক, রুবি, একটু আসতে চল না ভাই। এদিকে হসপিটালে ঢোকা মাত্রই কৌশিক রোগী দেখায় ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। কাউকে কিছু না বলে সে নিজে থেকেই এক চেম্বারে ঢুকে রোগী দেখতে শুরু করে দিল, ঠিক যেন এর আগে সে এই চেম্বারে বহুবার এসেছে এবং সে এই রোগীগুলোকে খুব ভালোভাবে চেনে। কৌশিককে দেখে মনে হচ্ছিল এই গ্রামের সমস্ত লোকজনকে সে যেন আগে থেকে চেনে। কি রে কৌশিক, তুই তো সারা দিন এত ব্যস্ত হয়ে পড়লি যে আমাদের সাথে একটু লাঞ্চেও গেলি না। তা বলি, এবার কি একটু সময় হবে আমাকে দেওয়ার মতো? কৌশিকের আচার ব্যবহার, রোগীদের দেখা এবং কথাবার্তা বলা আমার একদমই ভালো লাগছে না। ও যেন কেমন একটা বদলে গেছে, কি জানি। সায়ন, তুই একটা কিছু ব্যবস্থা কর। এখানে আসা থেকে আমি আর কৌশিক একদমই নিজেদের মতো করে সময় কাটাতে পারছি না। জানি না ওর মাথায় কি এমন ঢুকেছে। সকাল থেকে রাত অবধি শুধু রোগী দেখাতে ব্যস্ত, আর সবার সাথে এমনভাবে কথা বলছে যেন এ ওদের পূর্বজন্ম থেকে চেনে। তুই কিছু একটা ব্যবস্থা কর, আর নয়তো তুই সুপারকে চিঠি লিখে জানা যে আমরা কয়েকদিনের মধ্যেই এখান থেকে ফিরে যাব। সেই সন্ধে বাড়ি ফিরে রুবি আর কারোর সাথে কোনো কথা বলে না, চুপটি করে বসে থাকে সোফার এক কোণায়। ঠিক তখনই হসপিটাল থেকে ফিরে আসে কৌশিক। হ্যালো রুবি, কি ব্যাপার? এতটা মুড অফ কেন? শরীর টরীর ঠিক আছে তো? আমার কিছু হয়নি। তোকে আমার ব্যাপার নিয়ে মাথা ঘামাতে বলিনি। তুই তোর মতো নিজের কাজে ব্যস্ত থাকলেই হলো। এই রবি,
ছাড় না ভাই, তোর চিরকালের মাথা গরম। যা, তোরা একটু নিজেদের মতো সময় কাটিয়ে আয়। আর কৌশিক, তুই কিন্তু এখানে আসার পর বড্ড বেশি কাজে নিজেকে ইনভলভ করছিস। তোরা নেক্সট ইয়ার বিয়ে করছিস, নিজেদের মতো একটু সময় কাটানোর চেষ্টা কর। এদিকে দুজনে কিছুটা রাস্তা হাঁটার পর হঠাৎই রুবি, রুবি, আমায় বাঁচা। এরা এরা আমায় ছাড়বে না। রুবি, রুবি, দৌড়ে চল। পালা, পালা রুবি এখান থেকে। এরা আমায় ছাড়বে না রুবি, এরা আমায় ছাড়বে না। আমাকে এরা মেরে ফেলবে। কৌশিক, কৌশিক, কাম ডাউন কৌশিক। কি ব্যাপার, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? এতটা রেসলেস কেন হয়ে গেলি? কি দেখলি তুই? কৌশিক ওয়েট, কৌশিক, কৌশিক, কৌশিক দাঁড়া প্লিজ, প্লিজ কৌশিক, ওভাবে ছুটিস না। হ্যাঁ রে সায়ন, আমি তো কৌশিককে জানি মাত্র 2 বছর হলো, কিন্তু তুই কৌশিকের গত 12 বছরের বন্ধু। তা তুই কি কৌশিকের অতীতের ব্যাপারে সবকিছু জানিস? কেন বলতো? গতকাল রাতে অ্যাকচুয়ালি আমরা যখন ফিরি তখন তুই শুয়ে পড়েছিলি, তাই তোকে আর সমস্ত ব্যাপারটা বলে ওঠা হয়নি। একটা অদ্ভুত ঘটনা ঘটে কাল আমাদের সাথে। রুবি সবটা সায়নকে জানায় তারপরেই। কৌশিকের মা তো আমাকে ওই দিন রাতে ডেকেই কিছু গোপন কথা বলার জন্য, কিন্তু আমার ডিউটি পড়ার জন্য আমি যেতে পারিনি। জানি না কি কথা কাকিমার আমাকে বলা রয়ে গেল। কি ব্যাপার সায়ন, ডিউটি আওয়ার্সে আমাকে হঠাৎ করে এভাবে ডেকে পাঠালি কেন? তোদের কাছে কি ডিউটির কোনো ইম্পর্টেন্স নেই? কৌশিক, আজ রাত 10:35-এর ট্রেনে আমরা কলকাতা ফিরে যাচ্ছি। আমি সুপারের সাথে অলরেডি সমস্ত কথা বলে নিয়েছি। তুই কিন্তু হসপিটাল থেকে ডিউটি করে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। সেই দিন সন্ধ্যে থেকেই শুরু হয় এক বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগ। ঠিক যেন মনে হয় এই প্রকৃতিও তাদের যাত্রায় বাধা বিঘ্ন তৈরি করার জন্যই প্রস্তুতি নিচ্ছে। এই দুর্যোগ যেন 3 বন্ধুর যাত্রা ভঙ্গ করার জন্যই তৈরি করা হয়েছে। বাপ রে বাপ, এ তো মারাত্মক অন্ধকার রে ভাই, এ তো কিছুই দেখা যাচ্ছে না। এই, তোরা কিন্তু একটু সামলে বুঝে শুনে আয়, বুঝলি তো? এদিকে কৌশিক কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না, একেবারে চুপ করে সে এগিয়ে যায় সায়নের দিকে। ও মাই গড, সায়ন, কৌশিক একটু দাঁড়া, এই যে ভয়ঙ্কর অন্ধকার, দাঁড়া, তোরা একটু ওয়েট কর আমার জন্য প্লিজ। কৌশিক, টিকিট কাটার সময় স্টেশন মাস্টার আমাদের কোনো অচেনা ব্যক্তির সাথে এখানে বন্ধুত্ব করতে কিন্তু মানা করেছে। আর তুই এত ঘামছিস কেন রে? কি হয়েছে, কি তোর কি খুব গরম লাগছে এখানে? কি ব্যাপার কি কৌশিক, আবার কি হলো? কি এমন উঁকি মেরে মেরে দেখছিস? কি আছে পিছনে? একবার একবার পিছনটা ফিরে দেখ রুবি, দেখ। বাবা, প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ ট্রেনটা যে বাতিল হয়ে গেছে। তা আমার বাড়ি স্টেশনের পাশেই বাবা। তোমরা আজ রাতটা আমার বাড়িতেই কাটিয়ে যাও। এসো, আমার সাথে এসো। আদতেও কোনো ইচ্ছা না থাকলেও রুবি, কৌশিক আর সায়নের জন্য ওই বুড়ো মানুষের পিছু নেওয়া ছাড়া কোনো অপশানই ছিল না, কারণ তারা জানতো সেই রাতের মতো তাদের মাথা গোঁজার একটা ঠাঁই চাই। তাই শেষমেশ অগত্যা তারা ওই বুড়ো ভদ্রলোকের পিছু পিছু এগোতে থাকে। কোনো অচেনা মানুষকে বিশ্বাস করতে বারণ করেছে স্টেশন মাস্টার, কিন্তু আমরা যেন অপরিকল্পিতভাবেই এগিয়ে চলেছি সেই জঙ্গলের পথ ধরে ওই বৃদ্ধ মানুষটির কুঁড়ে ঘরের দিকে। রাস্তায় যেতে যেতে হঠাৎই বৃদ্ধটি বলে উঠল, বাবা, আমার বোনের শরীরটা বিগত কিছুদিন ধরে একদম ভালো যাচ্ছে না। তা তোমরা তো সব কলকাতার পাশ করা ডাক্তার, যদি একবার আমার বাড়িতে আমার বোনকে প্রথমে দেখে দিতে আমার খুব উপকার হতো বাবা। ঠিক আছে মেসোমশাই, এখন তাড়াতাড়ি চলুন, বৃষ্টি নামতে পারে যে খুব জোর। এরপরই ঘরে ঢুকে যা ঘটলো তাতে
এ কি? আমি কাকে দেখছি? এ যে জীর্ণসার এক কঙ্কাল। মেসোমশাই, এ কোথায় আপনার বোন? রুবি, সায়ন, তাড়াতাড়ি চল এখান থেকে। এরা যে কেউ মানুষ নয় রে, এরা যে আসলে জীর্ণসার কঙ্কাল। এই বলে সেই ঘর থেকে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলো কৌশিক পাশের ঘরে, যেখানে ততক্ষণে বসেছিল রুবি, সায়ন। তারা সেখানে ততক্ষণে রাতের খাবারের অপেক্ষায় রয়েছে। ঠিক সেই সময়ই পাশের ঘর থেকে দৌড়তে দৌড়তে এলো। রুবি, সায়ন, এরা কেউ আদতে মানুষ নয়, এরা সব জীর্ণসার কঙ্কাল। আমরা খুব বড় ট্র্যাপে পড়ে গেছি। আমাদের এক্ষুনি যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, নইলে আজ আমরা সবাই একই সাথে মারা পড়ে যাব। চল, পালা, পালা, পালা। আরো 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 জোরে, আরো জোরে দৌড়া রুবি, তাড়াতাড়ি দৌড়। এরপর প্রাণপণে ওরা তিনজন দৌড়ে বেরিয়ে আসে সেই বৃদ্ধার ভাঙাচোরা কুঁড়ে ঘর থেকে। কি হে ডাক্তার কৌশিক, মনে পড়ে আজ থেকে ঠিক 5 বছর আগে আজকের দিনে আমাদের ছায়াপুর গ্রামের হসপিটালে তোমার রাতের ডিউটি পড়েছিল? ওদিন রাতে 2 যক্ষ্মা রোগীর চিকিৎসায় কর্মরত ছিলে তুমি। তোমার হাতের সিগারেটের আগুন কখন যে রুমে পড়ে সেই রুমটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেওয়া শুরু করে তা তুমি টেরও পাওনি। তোমায় তো কোনো ক্রমে হাসপাতালের সুপার টেনে ধরে ওই ঘর থেকে বার করে দেয়, কিন্তু তার ওই 2 রোগীর কথা একেবারেই মনে পড়েনি। সেই 2 রোগী হলাম আমি আর আমার বউ। বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করলেও আমাদের কেউ বাঁচাতে আসেনি ওই দিন। আজ এত বছর ধরে আমরা 2 ভাই বোন এখানে তোমার জন্যই অপেক্ষা করছি কৌশিক। তোমার জীবন দিয়ে আজ আমাদের আত্মার শান্তি কামনা করব আমরা। এই কথা বলে অট্টহাস্য করা শুরু করে সেই জীর্ণকার কঙ্কাল, আর তারপরেই 3 বন্ধু হয়ে যায় বেহুঁশ। পরদিন সকালে গ্রামবাসীরা যখন তাদের জমিতে চাষ করার জন্য এসে উপস্থিত হন, তারা দেখেন এই 3 বন্ধু বেহুঁশ অবস্থায় মাঠে পড়ে রয়েছে। প্রথমে তারা বেশ অবাক হয়ে যায় যে এই 3 বন্ধু একসাথে এখানে এভাবে পড়ে রয়েছে কেন। তারপর তারা সেই 3 বন্ধুকে তুলে এক গাছের নিচে শোয়ায় এবং কোনোভাবে 3 বন্ধুরই প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেন। বেশ অনেকক্ষণ প্রাণপণ চেষ্টার পর রুবি আর সায়নের তো প্রাণ ফিরে এলো, কিন্তু প্রাণ ফিরে এলো না ডাক্তার কৌশিকের। বারবার পালস চেক করার পরেও রুবি কৌশিকের কোনো পালস পায় না। তারপরেই সে সেখানে অঝরে কাঁদতে শুরু করে। এদিকে সায়নও দৌড়াদৌড়ি শুরু করলো যাতে কোনোভাবে কৌশিককে নিয়ে হসপিটালে পৌঁছানো যায়। কৌশিক, ডোন্ট গিভ আপ। এভাবে তুই আমায় ছেড়ে রেখে যেতে পারিস না রে। হসপিটাল কর্তৃপক্ষ অনেকভাবে দেখাশোনার পর শেষমেশ এটা কনফার্ম করলো যে কৌশিক মৃত। কৌশিক গতকাল রাতেই তার দেহত্যাগ করেছে। ওই গ্রামেই কৌশিকের শেষকৃত্য সম্পন্ন করে ফিরে আসে সায়ন আর রুবি। তবে আস্তে আস্তে সায়নের মনে হয়, তবে কি কাকিমা এই কথাটা বলার জন্য ওই রাতে আমায় অতবার ফোন করেছিল?